শিক্ষার্থী গত মাস থেকে আমাদের করোনা ভাইরাসের কারণে আমরা যে স্কুলে পাঠদান কর্মসূচি স্থগিত থাকায় তোমাদের সুবিধার্থে আমরা অনলাইনে কিছু ক্লাস দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। আজকে তোমাদের দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ত্রয়োদশ অধ্যায় থেকে আমি তোমাদের একটা পাঠ আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে সেটা দেখবে এবং সেখান থেকে কিছু জানার চেষ্টা করবে। ত্রয়োদশ অধ্যায় মূলত আধুনিক যে পদার্থবিজ্ঞান, সেই পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করেছে। আধুনিক পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেই বিষয়টি হলো আমাদের সেমিকন্ডাক্টর অর্থাৎ অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহীর আবিষ্কার, এই অর্ধপরিবাহীর ব্যবহার আমাদের আধুনিক বিজ্ঞানকে অনেক অনেক এগিয়ে নিয়ে এসেছে। আমরা পুরো পৃথিবীটাকে যে হাতের মুঠোয় নিয়ে এসেছি, এটা অর্ধপরিবাহীর জন্যই সম্ভব হয়েছে। আমরা সাধারণত জানি বিদ্যুৎ পরিবাহিতার উপর ভিত্তি করে পদার্থ তিন প্রকার। একটি হলো পরিবাহী পদার্থ, অপরিবাহী পদার্থ ও অর্ধপরিবাহী, যেটাকে আমরা সেমিকন্ডাক্টর নামে জানি। সেমিকন্ডাক্টর ইংরেজি শব্দ, তবে সেটি আমাদের বাংলা হয়ে গেছে। আসলে পরিবাহী পদার্থ কারা? আমরা জানি যে সকল পদার্থের মুক্ত ইলেকট্রন বিদ্যমান এবং ইলেকট্রনের প্রবাহ অনায়াসেই সম্ভব, এই জন্য সেই সকল পদার্থের পরিবাহী পদার্থ বলে। যেমন সকল ধাতুই আমরা পরিবাহী পদার্থ হিসেবে জানি, যেমন তামা, সোনা, লোহা, রূপা ইত্যাদি। ঠিক যে সকল পদার্থের কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, সে সকল পদার্থকে আমরা অপরিবাহী পদার্থ বলি। অপরিবাহী পদার্থ যেমন কাঁচ, কাগজ, কাঠ, শুকনো কাঠ ইত্যাদি অপরিবাহী পদার্থ। আর আমাদের আজকের যে আলোচনার মূল বিষয় অর্ধপরিবাহী পদার্থ হলো যে সকল পদার্থের বিদ্যুৎ পরিবাহিতা পরিবাহী ও অপরিবাহীর মাঝামাঝি, সে সকল পদার্থকে আমরা অর্ধপরিবাহী। আবার যদি আমরা ভালোভাবে জানতে চাই যে অর্ধপরিবাহী হলো যে সকল পদার্থের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা পরিবাহী ও অপরিবাহীর মাঝামাঝি, অর্থাৎ সাধারণ তাপমাত্রায় যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন না করলেও তাপমাত্রা পরিবর্তন করলে, তাপমাত্রা বৃদ্ধি করলে বিদ্যুৎ পরিবাহিতা সৃষ্টি হয়, সেই সকল পদার্থকে আমরা অর্ধপরিবাহী বলি। অর্ধপরিবাহী পদার্থ যেমন সিলিকন, জার্মেনিয়াম। আমরা জানি অর্ধপরিবাহী দুই ধরনের, একটা মৌলিক অর্ধপরিবাহী ও যৌগিক অর্ধপরিবাহী। মৌলিক অর্ধপরিবাহীর মধ্যে সিলিকন ও জার্মেনিয়াম, আর যৌগিক অর্ধপরিবাহীর মধ্যে যেগুলো আছে সেগুলো গ্যালিয়াম আর্সেনাইড, আরো কয়েকটি আছে। তবে আমরা মৌলিক অর্ধপরিবাহী সিলিকন ও জার্মেনিয়াম সম্পর্কে আলোচনা করব। আমরা
পরিবাহী, অপরিবাহী আর অর্ধপরিবাহী যে পরিবহন ক্ষমতা সেটা নির্ভর করে সাধারণত পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ড নামে দুটা ব্যান্ড আছে তার উপর। আমরা জানি পরিবাহী পদার্থের, আমরা সাধারণত জানি যে সকল পদার্থের শেষ শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে সেগুলোই সাধারণত বিদ্যুৎ পরিবহনে সাহায্য করে। কিন্তু পরিবাহী পদার্থের আর অর্ধপরিবাহী পদার্থের যে মূল পার্থক্য, যে পরিবাহী পদার্থের যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে যে গ্যাপ সেটা খুব কম থাকায় ইলেকট্রন সাধারণত যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে গিয়ে খুব সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারে। কিন্তু অর্ধপরিবাহী পদার্থের যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে কিছুটা গ্যাপ থাকায় যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে অনায়াসে ইলেকট্রন যেতে পারে না। তাই তাপমাত্রা বৃদ্ধি করলে তখন ইলেকট্রন শক্তি সঞ্চয় করে এবং সেই শক্তির সঞ্চয় করে কিছু পরিমাণ ইলেকট্রন পরিবহন ব্যান্ডে গিয়ে বিদ্যুৎ পরিবহন করে। আমরা এখন অর্ধপরিবাহী সিলিকন নিয়ে যদি আলোচনা করি তাহলে লিখব সিলিকনের যদি ইলেকট্রন বিন্যাস, সিলিকন 14 নম্বর মৌল, ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2 2s2 2p6 3s2 3p2। আমরা দেখতে পাচ্ছি যে সিলিকনের শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন রয়েছে, তৃতীয় শক্তি স্তরে 4টা ইলেকট্রন রয়েছে। যদি আমরা দেখি যে সিলিকনের শেষ কক্ষপথে 4টি যে ইলেকট্রন সেগুলো সাধারণত বেজোড় অবস্থায় থাকে। এই 4টা বেজোড় ইলেকট্রন থাকায় এরা সাধারণত ইলেকট্রন গ্রহণ বা দান করা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু তারা সবাই প্রত্যেকটা পরমাণু চায় যে সে অষ্টক কাঠামো লাভ করতে। তাই সিলিকন পরমাণু সাধারণত এরা নিজেরা সহযোগী বন্ধনের মাধ্যমে কেলাস আকারে থাকে এবং উক্ত কেলাসে কোনো মুক্ত ইলেকট্রন না থাকার কারণে সিলিকন সাধারণত সাধারণ তাপমাত্রা বিদ্যুৎ পরিবহন করে। আমরা যদি সিলিকনের ক্রিস্টালের একটু চিত্র দেখি তাহলে আমরা দেখব যে একটা সিলিকনের ক্রিস্টালে কোটি কোটি পরমাণু বিদ্যমান। সেই কোটি কোটি সিলিকন পরমাণুর যে শেষ শক্তি স্তরের ইলেকট্রন সাধারণত প্রত্যেকটা পরমাণুর শেষ কক্ষপথে 4টা করে ইলেকট্রন বিদ্যমান। এর শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন, প্রত্যেকটা ইলেকট্রনই প্রত্যেকটা পরমাণুর সাথে বন্ধন দ্বারা আবদ্ধ থাকে, যার কারণে এদের কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। যেমন এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এভাবে চারিদিকেই ইলেকট্রনগুলো বন্ধন দ্বারা আবদ্ধ। বাইরের গুলো আরো আমরা জানি একটা ক্রিস্টালে কোটি কোটি পরমাণু থাকে। চিত্রে সবগুলো আনানো সম্ভব নয় বিধায় আমরা কিছু পরমাণু দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে সিলিকনের যতগুলো ইলেকট্রন রয়েছে প্রত্যেকটা ইলেকট্রনই বন্ধন দ্বারা আবদ্ধ থাকে, যার কারণে কোনো মুক্ত ইলেকট্রন না থাকায় সিলিকন অর্ধপরিবাহী হিসাবে কাজ করে।
তবে এদের তাপমাত্রা, সিলিকন অর্ধপরিবাহী যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে সিলিকন এর কিছুটা পরিমাণ বিদ্যুৎ প্রবাহ বাড়ে, অর্থাৎ কিছুটা রোধ কমে কয়েকটা মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয়, যার কারণে আমরা বিদ্যুৎ প্রবাহ পাই। তবে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে পরিবাহী অর্ধপরিবাহীর মধ্যে সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হলো পরিবাহী পদার্থের তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বেড়ে যায়, কিন্তু অর্ধপরিবাহী পদার্থের তাপমাত্রা বৃদ্ধি পেলে এর তাপমাত্রা বৃদ্ধির ফলে এর রোধ কমে যায়, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ বেড়ে যায়। আমরা অর্ধপরিবাহী নিয়ে যে ইলেকট্রনিক্স, এই ইলেকট্রনিক্সের তাপমাত্রা বাড়িয়ে এর বিদ্যুৎ পরিবাহিতা বাড়ানো সম্ভব নয় বলে বিকল্প উপায়ে এর পরিবাহিতা বাড়ানো যায়, তাকে আমরা ডোপায়ন বা ডোপিং বলি। আমরা সাধারণত সিলিকন অর্ধপরিবাহীর সাথে যদি ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল, যেমন ত্রিযোজী মৌল বোরন, অ্যালুমিনিয়াম, পঞ্চযোজী মৌল ফসফরাস, এদেরকে যদি ডোপিং বা ডোপাইন করা হয় সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে, তাহলে সাধারণত 1 কোটি সিলিকন পরমাণুর সাথে যদি একটি ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল মেশানো হয়, তখনই এর বিদ্যুৎ পরিবাহিতা অনেকাংশে বেড়ে যায়। আমরা জানি যে যে সকল মৌলের শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন রয়েছে, যেমন বোরনের শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন রয়েছে, 1s2 2s2 2p1। এই শেষ কক্ষপথের এই 3টি ইলেকট্রন যদি 1 কোটি পরমাণুর মধ্যে যদি একটি বোরন পরমাণু দেওয়া যায়, তাহলে বোরনের 3টা ইলেকট্রন 3টা সিলিকনের সাথে বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু এই ক্রিস্টালে বোরনকে যুক্ত করার পর যদিও বোরনের শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন ছিল না এবং বোরন কোনো ইলেকট্রন গ্রহণও করবে না, কিন্তু সিস্টেমে রয়েছে বিধায় সেখানে মনে হয় যে একটা ইলেকট্রনের ঘাটতি রয়েছে, এই ঘাটতির কারণে আমাদের মনে হবে যে বোরন ধনাত্মক চার্জ বিশিষ্ট পরমাণুতে পরিণত হয়েছে। আসলে বোরনের কোনো ইলেকট্রন ঘাটতি হয়নি, কারণ বোরন ইলেকট্রন গ্রহণ বা দান কিছুই করেনি। এখানে সিলিকনের ক্রিস্টালের ভিতরে দেওয়ায় বোরনের একটা ইলেকট্রন ঘাটতি মনে হচ্ছে এবং সেটাকে আমরা সাধারণত হোল নামে পরিচিত, হোল নামে আখ্যায়িত করি। হোল অর্থাৎ গর্ত। আমরা জানি কোথাও যদি ইলেকট্রন থাকে তাহলে সে ইলেকট্রন প্রোটনের দ্বারা নিরপেক্ষ থাকে, বাট বোরনের সিলিকনের ক্রিস্টালে আসার পর মনে হচ্ছে যে সেখানে একটা ইলেকট্রন কম আছে, যার কারণে বোরনের একটা গর্ত সৃষ্টি হয়েছে। এই গর্ত পূরণ করার জন্য সিলিকনের এই ইলেকট্রনটি যদি এখানে আসে তাহলে সেখানে আরেকটা গর্ত সৃষ্টি হয়, এই ইলেকট্রনটি যদি এখানে আসে তাহলে আরেকটি গর্ত সৃষ্টি হয়। এভাবে গর্তটি সামনের দিকে আগায় আর ইলেকট্রনগুলো পেছনের দিকে আগায়। যেহেতু ইলেকট্রনের ঘাটতিকে আমরা ধনাত্মক আধান বলে বিবেচনা করি, যে কোনো পরমাণুতে যদি ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয় তাহলে আমরা সেটিকে ধনাত্মক আধান হিসেবে আখ্যায়িত করি। এখানে যেহেতু একটি ত্রিযোজী মৌল মেশানোর ফলে মনে হবে যে অসংখ্য হোল সৃষ্টি হয়েছে, আর এই গর্ত, এই হোলকে আমরা পজিটিভ আধানের বাহক হিসেবে যদি বিবেচনা করি, তাহলে 1 কোটি সিলিকন অর্ধপরিবাহী ক্রিস্টালের পরমাণুর মধ্যে একটি বোরন দেওয়া হলে সেখানে মনে হয় অনেক বিদ্যুৎ পরিবাহিতা বেড়ে গেছে। এবং যেহেতু এখানে হোলের সংখ্যা আধিক্য হয়েছে, তাই এটাকে আমরা বলি পি টাইপ অর্ধপরিবাহী। যেহেতু হোল পজিটিভ আধান বিশিষ্ট এবং পজিটিভের পরিমাণ বেড়ে গেছে, মনে হয়
সেটাকে আমরা পি টাইপ অর্ধ পরিবাহী বলে আখ্যায়িত করি। এবং সেটাকে সাধারণত যদি একটা চিত্র দেওয়া হয় তাহলে সাধারণত মনে হবে যে পজিটিভ আধানের আধিক্য সৃষ্টি হয়েছে, যার কারণে এভাবেও দেখানো যায়। এবং সবচেয়ে মজার বিষয় হলো এখানে প্রোটন ইলেকট্রন সমান সংখ্যক থাকা সত্ত্বেও এখানে বলা হচ্ছে যে পি টাইপ অর্ধপরিবাহী, শুধুমাত্র একটি ত্রিযোজী মৌল মেশানোর ফলে, এবং এটা পি টাইপ অর্ধপরিবাহী। ঠিক আবার যদি আমরা বোরনের পরিবর্তে পঞ্চযোজী মৌল ফসফরাসকে ডোপিং করা হয়, তাহলে ফসফরাসের 1:2:2 2p6 3:2 3p3, অর্থাৎ ফসফরাসের শেষ কক্ষে 5টি ইলেকট্রন থাকায় আমরা যদি ফসফরাসকে যুক্ত করি তাহলে দেখা যাবে যে ফসফরাসের 4টি ইলেকট্রন শেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন রয়েছে, যার 4টি ইলেকট্রন 4টা সিলিকনের সাথে বন্ধন দ্বারা আবদ্ধ হবে এবং একটি ইলেকট্রন মুক্ত অবস্থায় ঘুরে বেড়াবে। সেই মুক্ত ইলেকট্রন, আমরা যেহেতু জানি ইলেকট্রনের চার্জ নেগেটিভ চার্জ বিশিষ্ট, তাই সেটাকে আমরা আর পি টাইপ অর্ধপরিবাহী না বলে নেগেটিভ, অর্থাৎ ইলেকট্রনের আধিক্য হওয়ার কারণে আবার ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়, এটাকে আমরা এন টাইপ অর্ধপরিবাহী হিসেবে বিবেচনা করি। এবং সেখানে মনে হয় যে ইলেকট্রনের আধিক্য থাকায় সেটাকে এন টাইপ অর্ধপরিবাহী। যদিও এখানে পজিটিভ আধান এবং নেগেটিভ আধানের পরিমাণ সমান থাকাও সত্ত্বেও আমাদের এখানে মনে হয় যে ইলেকট্রনের আধিক্য হয়েছে, মনে হচ্ছে পজিটিভ অর্থাৎ ফসফরাস মৌলটি ইলেকট্রনের আধিক্য সৃষ্টি হয়েছে। এবার আমরা পি টাইপ ও এন টাইপ অর্ধপরিবাহী আমরা পাই। যদি আমরা এই পি টাইপ ও এন টাইপ অর্ধপরিবাহীকে যদি একটি ক্রিস্টালে যদি একত্রে যদি একদিকে পি টাইপ ও একদিকে এন টাইপ আমরা যদি একদিকে পি টাইপ এবং একদিকে এন টাইপ করার জন্য এদিকে ত্রিযোজী মৌল বোরন আর এদিকে পঞ্চযোজী মৌল ফসফরাসকে ডোপিং করা হয়, তাহলে এই ক্রিস্টালের একদিকে ধনাত্মক আধানের আধিক্য সৃষ্টি হবে এবং অপরদিকে ঋণাত্মক আধানের আধিক্য সৃষ্টি হবে। এবং সবচেয়ে মজার বিষয়, এখানে দুই দিকে দুই রকম আধান থাকার কারণে মাঝ বরাবর আমাদের একটা জাংশন তৈরি হবে, একটা যেই জাংশনটাকে আমরা বলি পিএন জাংশন। এটা পি টাইপ, এটা এন টাইপ, এটাকে বলা হবে পিএন জাংশন। এই পিএন জাংশনকে আমরা ডিপ্লিশন লেয়ার বলি। ডিপ্লিশন লেয়ার বা এটাকে আমরা বাদ অঞ্চল বলি। আমরা সাধারণত জানি যখন পানি একদিক থেকে অন্যদিকে প্রবাহিত হয় তখন বাদ দিয়ে তার প্রবাহ বন্ধ করে দেওয়া হয়। ঠিক এখানে অটো ব্যাপন প্রক্রিয়ায় দেখা যাবে যে পজিটিভ গুলো নেগেটিভ দিকে চলে যাবে আর নেগেটিভ গুলো পজিটিভ দিকে আসবে এবং সেখানে একটা ডিপ্লেশন লেয়ার বা বাদ অঞ্চল সৃষ্টি হবে, যার মধ্যে দিয়ে আর কখনোই বিদ্যুৎ যেতে পারবে না। এভাবে আমরা পিএন জাংশন পাই। সাধারণত জাংশন বলতে বোঝায় যেখানে একটা শর্ত রয়েছে, একটা নির্দিষ্ট ভোল্টেজ রয়েছে, যে ভোল্টেজের আপ করলেই বিদ্যুৎ প্রবাহ হবে, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ হবে, তার বাদে এটা সম্ভব নয়। এভাবে আমরা একটা পিএন জাংশন পাই এবং সেটাকে আমরা ডায়োড বলি,
সাধারণত চিত্রে যদি আমরা একটা ডায়োড বর্তনীতে যেভাবে চিত্র আঁকানো হয় সেখানে ডায়োডের চিত্র সাধারণত এইভাবে দেওয়া হয় এবং এদিকে পি টাইপ সাধারণত একটা ত্রিভুজের, এটা যদি একটা ত্রিভুজ বিবেচনা করি তাহলে ত্রিভুজের শীর্ষ বিন্দু যেদিকে সেদিকে এ আর এদিকে পি। আবার যদি আমরা ঘুরাই লিখি তাহলে এদিকে পি টাইপ এবং এদিকে এন টাইপ হিসেবে এটা আমরা সাধারণত চিত্রে বর্তনী চিত্রে পাই। আমরা তোমাদের একটা ডায়োডের চিত্র দেখানোর চেষ্টা করব। ডায়োডের চিত্র দেখাই আমাদের আজকের পাঠদান এখানে সমাপ্ত করব। দেখো এটা একটা ডায়োড, এই ডায়োডের একদিকে পি এবং একদিকে এন টাইপ যুক্ত করা আছে। এই ডায়োড সাধারণত রেকটিফায়ার হিসেবে কাজ করে, এসি কারেন্টকে ডিসি কারেন্টে পরিণত করে। দেখো এখানে আরো কিছু সার্কিট আছে যেখানে আরো ছোট ছোট ডায়োড দেখানো আছে। দেখো একটা সার্কিটে অনেকগুলো ডায়োড ব্যবহার করা হয়। ডায়োড ব্যবহার করে এসি কারেন্ট থেকে ডিসি কারেন্ট পাওয়া যায়। সাধারণত আমরা এই ডায়োডগুলোকে বায়াসিং করার উপর নির্ভর করবে বিদ্যুৎ প্রবাহ হবে কি হবে না। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের পি টাইপ ওয়েন টাইপের যে ডায়োডের বায়াসিং করে কিভাবে বিদ্যুৎ প্রবাহ হয় এবং এসি কারেন্টকে ডিসি কারেন্টে পরিণত করা যায় সেই সম্পর্কে আলোচনা হবে। তোমরা সবাই সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আমরা এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ আমাদের রেহাই দিবে। এভাবে আমরা আবার আমাদের পূর্বের পাঠদান শুরু করব। ধন্যবাদ।